দেখছেন কলকাতা টিভি। আরো 12 নিয়ে ভাস্বতী রয়েছে আপনাদের সঙ্গে। সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া বা সেবির নতুন চেয়ারম্যান তুহিন কান্ত পান্ডে। 1987 ব্যাচের ওড়িশা ক্যাডারের আইএএস অফিসার তুহিন কান্ত পান্ডে বর্তমানে কেন্দ্রের অর্থ সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের সচিব। তিনি বর্তমান সেবি চেয়ারপারসন মাধবী পরিবুচের মেয়াদ শেষ হচ্ছে 1 মার্চ এবং তারপরেই নতুন দায়িত্ব নিতে চলেছেন তিনি। এবং বর্তমানে কেন্দ্রের অর্থ সচিব এবং অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব বিভাগের সচিব হিসেবে তিনি কাজ করছেন এমনটাই জানা যাচ্ছে। এবং 1 মার্চ বর্তমান যিনি চেয়ারম্যান তিনি তার যে মেয়াদকাল তা শেষ হচ্ছে এবং তারপরেই সেবির নতুন চেয়ারম্যান হিসেবে তিনি দায়িত্ব নেবেন। মাধবীপুরের পরেই দায়িত্ব নিতে চলেছেন তুহিন কান্ত পান্ডে। নির্বাচিত চেয়ারম্যানের নাম তুহিন কান্ত পান্ডে এবং তিনি আগে কেন্দ্রীয় সরকারের অর্থ সচিব পদে আসীন ছিলেন এবং এবার সেবির চেয়ারম্যানের পদ পেলেন। মন্ত্রিসভার নিয়োগ কমিটির সম্মতিক্রমেই তাকে এই পদ দেওয়া হয়েছে। এর আগেও বিভিন্ন সরকারি দফতরে তিনি উচ্চ পদ সামলেছেন। এর আগে আমরা দেখেছিলাম যে আদানি গ্রুপের সঙ্গে হাত মিলিয়ে বিপুল অঙ্কের অর্থ স্থানান্তরের ঘটনায় নাম জড়িয়েছিল মাধবী পরিবুচের। তাকে ঘিরেও নানান অভিযোগ সামনে এসেছিল। এবার 1 মার্চ তার মেয়াদ শেষ হতে চলেছে এবং সেবির নতুন চেয়ারম্যান হিসেবে বসতে চলেছেন তুহিন কান্ত পান্ডে। নজর রাখবো অন্যান্য খবরে। আবাস যোজনায় উপভোক্তার থেকে কাটমানি চাওয়ার অভিযোগ পঞ্চায়েত সেক্রেটারি এবং এক কর্মীর বিরুদ্ধে। মালদহের মানিকচক ব্লকের মথুরাপুরের ঘটনা। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। কাটমানি চাওয়ার অভিযোগ হচ্ছে খোদ পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে এবং ইতিমধ্যেই গোটা বিষয় খতিয়ে দেখে তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। স্থানীয় বাসিন্দারাও এমনই অভিযোগ সামনে এনেছেন। আবাস যোজনার যারা উপভোক্তা, আবাস যোজনায় যারা ঘর পাওয়ার জন্য যোগ্য, সেক্ষেত্রে তাদের থেকেই কাটমানি চাওয়ার অভিযোগ উঠছে পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে। গোটা বিষয় খতিয়ে দেখে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে ব্লক প্রশাসন। ব্লক প্রশাসনের আধিকারিকরা এই বিষয়ে খতিয়ে দেখছে এবং ইতিমধ্যেই গোটা বিষয় খতিয়ে দেখার পর তদন্ত শুরু হয়েছে। প্রতিনিধি পরিতোষ সরকার রয়েছেন ফোন লাইনে। পরিতোষ, এখনো পর্যন্তই পঞ্চায়েত সমিতির সভাপতির বিরুদ্ধে কি পদক্ষেপ নিয়েছে ব্লক প্রশাসন? একদমই ভাস্বতী, তোমাকে বলে রাখি, এই যে পঞ্চায়েতের সেক্রেটারি, যিনি পঞ্চায়েতের একজন সরকারি কর্মী, তার বিরুদ্ধে মানিকচক ব্লক প্রশাসনের তরফে ইতিমধ্যেই পদক্ষেপ নেওয়া হয়েছে। তাকে ব্লক প্রশাসনের তরফে শোকজ করা হয়েছে। তার পাশাপাশি আবাস যোজনার যে তদন্তের দায়িত্বে তিনি ছিলেন সেই দায়িত্ব থেকে ইতিমধ্যে সরিয়ে দেওয়া হয়েছে, এমনটাই জানাচ্ছে মানিকচক ব্লক প্রশাসনের আধিকারিকরা। তোমাকে বলে রাখি, মথুরাপুর গ্রাম পঞ্চায়েতের সেক্রেটারি শামিউল হক এবং পঞ্চায়েতের একজন সরকারি কর্মী, এই দুইজনের বিরুদ্ধে অভিযোগ সামনে এসছে, যেখানে আবাস যোজনার উপভোক্তার বাড়িতে পৌঁছে টাকার দাবি করার, আর সেই সময় টাকার দাবি করছিলেন তারা এবং 15,000 টাকা শেষমেশ কথা হয় দিতে হবে, তা না হলে দ্বিতীয় কিস্তির টাকা তারা পাবেন না। এই অভিযোগ প্রশাসনের কাছে দায়ের করে ওই আবাস যোজনার উপভোক্তা ও তার পরিবার। প্রশাসনের কাছে অভিযোগ দায়ের হতে প্রশাসন রীতিমতো তদন্ত প্রক্রিয়া শুরু করে। প্রশাসন তদন্তের স্বার্থে তাকে যেমন শোকজ করা হয়েছে সেক্রেটারিকে, তার পাশাপাশি তাকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এই গোটা ঘটনায় প্রশাসনের পদক্ষেপে রীতিমতো খুশি রয়েছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে আবাস যোজনার উপভোক্তা। তোমাকে বলে রাখবো, এই গোটা ঘটনার পর থেকে যাতে করে আবাস যোজনার কোনো যাতে সমস্যা বা কোনো রকম টাকা পয়সা কাউকে না দিতে হয়, প্রশাসনের তরফে ইতিমধ্যে বিভিন্ন রকম বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। তবে প্রশাসন যে সঠিক পদক্ষেপ নিয়েছে এমনটাই বলছে এলাকার বাসিন্দা থেকে শুরু করে আবাস যোজনার পাওয়া যে উপভোক্তা সোনিয়া মণ্ডল, তিনিও তার যে অভিযোগ, সেই অভিযোগের ভিত্তিতে প্রশাসন ব্যবস্থা নিয়েছে, এমনটাই মানিকচক ব্লক প্রশাসন সূত্রে জানা যাচ্ছে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। পরিতোষ সরকার ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। নোটিশ দেওয়া হয়েছিল আগেই। শুক্রবার জেসিবি নিয়ে শুরু ভাঙা হচ্ছে দোকান। জেসিবি নিয়ে দোকান ভাঙার কাজ শুরু হয়েছে বারুইপাড়ার স্টেশন সংলগ্ন এলাকায়। রেলের উচ্ছেদকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের। নোটিশ প্রত্যাহারের দাবি পুনর্বাসনের। পাপ্পু সাঁতরা রয়েছেন আমাদের প্রতিনিধি। পাপ্পু, দোকানদাররা ইতিমধ্যেই তারা কোথায় রয়েছেন এবং পুনর্বাসনের যে দাবি তারা জানিয়েছেন এখনো পর্যন্ত সে বিষয়টা কিভাবে দেখা হচ্ছে প্রশাসনের তরফে?
একেবারেই ভাস্বতী, যে বিষয়টা কিন্তু বারবার উঠে আসছে, ব্যবসায়ীদের কাছে তাদের 15 বছর না দিয়েই তাদের এই উচ্ছেদ প্রক্রিয়া শুরু করেছে রেল আধিকারিকরা। আর তারা যেমনটা বলছেন যে নোটিশ দিয়েছিল আমাদের, কিন্তু তাদের বলা হয় 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছিল। ব্যবসাদাররা তারা কিন্তু জানিয়েছিলেন আমাদের 3 মাস সময় দিতে হবে, কেননা এত বড় একটা বাজার হঠাৎ করে কিন্তু বন্ধ করা যেতে পারে না। কারণ এই বাজার থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে কিন্তু কাঁচা সবজি এখান থেকে পাঠানো হয় এবং সেখানকার ব্যবসা কিনে নিয়ে যায়। এবং এই বিষয়ে কিন্তু রেলের আধিকারিকদের সাথে তৃণমূল কংগ্রেসের তৃণমূল নেতারা তারা কিন্তু বৈঠকও বসেছিলেন, যেখানে কিন্তু সুরাহা মেলেনি। আজকে কিন্তু সেই 7 দিনের মাথাতেই কিন্তু তারা কিন্তু এই বাজারে ভাঙতে আসেন। প্রথমে ব্যবসায়ীরা এবং তৃণমূল কর্মী সমর্থকরা তারা কিন্তু বাধা দেওয়ার চেষ্টা করেন। সেখানে কিন্তু আরপিএফ এর প্রচুর আরপিএফ মজুত করে দেয়, পুরো এলাকা ঘিরে ফেলা হয়। তারপর কিন্তু রেলের আধিকারিকরা সেখানে আসেন। বেশ কিছুক্ষণ কিন্তু বাদবিতণ্ডা চলে, তারপরে কিন্তু উচ্ছেদ শুরু হয়েছে। এখনো পর্যন্ত ঘটনাস্থলে কিন্তু যে জেসিবিতে উচ্ছেদ করার প্রক্রিয়া চলছে, মাঝে মাঝে কিন্তু ব্যবসায়ীদের সাথে আরপিএফ এর কিন্তু তর্ক বিতর্ক শুরু হচ্ছে। আমরা কিন্তু এক রেল আধিকারিক থেকে যখন জিজ্ঞাসা করি, বিষয় জানতে চাই, তিনি সরাসরি আমাদেরকে জানান যে আমি কিছু বলবো না, কিছু জানতে হলে হাওড়ায় গিয়ে জানুন। সব মিলিয়ে গোটা এলাকা কিন্তু এই বিষয়ে একটা চাপা উত্তেজনা যেমনটা রয়েছে এবং উচ্ছেদের কাজ প্রক্রিয়া চলছে। বারবার কিন্তু আততায়ী করে তারা জানাচ্ছেন আরপিএফদের যে আমাদের পুনর্বাসন করেই এই উচ্ছেদ করা হোক। শাশ্বতী, ধন্যবাদ জানাবো। পাপ্পু সাত্রা ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। দার্জিলিং এর ম্যাল রোডের পাশে নির্মাণ নিয়ে রিপোর্ট তলব। দার্জিলিং পুরসভার কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। জিটিএ কর্তৃপক্ষকে নোটিশ দেওয়ার নির্দেশ, অন্তর্বর্তীকালীন নির্দেশ অমৃতা সিনহার। দার্জিলিং এর ম্যাল রোডের পাশে নির্মাণ নিয়ে রিপোর্ট তলব, অন্তর্বর্তীকালীন নির্দেশ অমৃতা সিনহার। দার্জিলিং পুরসভার কাছে রিপোর্ট তলব কলকাতা হাইকোর্টের। প্রতিনিধি পীযূষ কান্তি নাগ রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। পীযূষ কান্তি, কলকাতা হাইকোর্ট এ বিষয়ে কি নির্দেশ দিয়েছে? দেখো, দার্জিলিং এর ম্যাল রোডের বেআইনি নির্মাণ হচ্ছে, গাছ কাটা হচ্ছে, এমনটাই অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে এক মামলা দায়ের হয়। এই মামলার শুনানি চলাকালীন আবেদনকারীদের পক্ষ থেকে বলা হয় দার্জিলিং এর ম্যাল রোডের যে গাছ, সেই গাছ কেটে এবং ম্যাল রোডকে ভেঙে সেখানে বেআইনি হোটেল নির্মাণের পরিকল্পনা চলছে। এবং তারা যখন বিষয়টি জানতে চান, সেখান থেকে বলা হয় যে জিটিএ কর্তৃপক্ষ এই নির্মাণ করছে। আবেদনকারী আদালতের কাছে দাবি করেন দার্জিলিং এর নির্মাণ কাজের জন্য দার্জিলিং পুরসভা রয়েছে, সেখানে কখনোই জিটিএ সরাসরি কোনো নির্মাণ করতে পারে না। সেক্ষেত্রে পুরসভার অনুমোদনের প্রয়োজন। এই কারণে অবিলম্বে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়েছেন। এরপরেই দার্জিলিং পুরসভার আইনজীবী আদালতের কাছে জানান যে দার্জিলিং এর ম্যাল রোডের হকারদের পুনর্বাসনের জন্য ওখানে সংস্কারের কাজ চলছে এবং দার্জিলিং এর ম্যাল রোডের যানজট এড়াবার জন্য ম্যাল রোডকে বড় করা হচ্ছে, চওড়া করা হচ্ছে, সেই সংস্কারের কাজ চলছে। কিন্তু যেহেতু দার্জিলিং পুরসভার হাতে কোনো অর্থ নেই বা ফান্ড নেই, তাই জিটিএর ফান্ড থেকে এই অর্থ খরচ করে ওই সংস্কারের কাজ চলছে। এখানে কোনো বেআইনি নির্মাণের কোনো প্রশ্ন নেই। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা জানতে চান যে জিটিএর পক্ষ থেকে কোনো আইনজীবী আদালতে হাজির হয়েছেন কিনা, কারণ এখানে যেহেতু জিটিএর ফান্ড এই অর্থ খরচ করছে এবং দার্জিলিং পুরসভা নিজেই কাজটি করছে, তাহলে দুটি বিভাগের মধ্যে সমন্বয় আছে কিনা বা সেখানে কোনো প্ল্যান স্যাংশন রয়েছে কিনা, এই বিষয়টি আদালতের পর্যবেক্ষণের প্রয়োজন। তাই উভয় পক্ষ আইনজীবীরই আদালতে উপস্থিতির প্রয়োজন। এরপরেই বিচারপতি অমৃতা সিনহা পরীক্ষার নির্দেশ দিয়েছেন এই মামলার শুনানি শেষ না হওয়া পর্যন্ত, মূল রায়দান না হওয়া পর্যন্ত দার্জিলিং ম্যাল রোডে কোনো বেআইনি নির্মাণ করা যাবে না, এমনটাই অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ দিয়েছেন। পাশাপাশি জিটিএ কে নোটিশ বা নির্দেশ দেওয়া হয়েছে। আর এই যে কাজ, সংস্কারের কাজ চলছে, এ বিষয়ে দার্জিলিং পুরসভাকে একটি হলফনামার মাধ্যমে রিপোর্ট জমা করতে হবে কলকাতা হাইকোর্টে। ধন্যবাদ জানাবো পীযূষ কান্তি। পীযূষ কান্তি নাগ ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে।
তারাপীঠে পুজো উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। কড়া নিরাপত্তা তারাপীঠ চত্বরে বীরভূমে আসেন। পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সস্ত্রীক পুজো দিলেন বীরভূমে তারাপীঠ মন্দিরে। তারাপীঠে পুজো উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়ের। কড়া নিরাপত্তা সকাল থেকেই ছিল তারাপীঠ চত্বরে। তবে তার প্রথম থেকেই পূর্ব নির্ধারিত কর্মসূচি ছিল তারাপীঠ মন্দিরে আসার এবং সেই মতোই সস্ত্রীক পুজো দিলেন তারাপীঠ মন্দিরে। গর্ভগৃহে গিয়ে মালাও পরান মূর্তিতে এবং এই মুহূর্তে বেশ কিছুক্ষণ আগেই তিনি সেখানে পৌঁছেছিলেন। সস্ত্রীক পুজো দিলেন তারাপীঠ মন্দিরে। প্রতিনিধি মনা বীরবংশী রয়েছেন ফোন লাইনে। মনা, সস্ত্রীক তারাপীঠ মন্দিরে পুজো দিলেন উপরাষ্ট্রপতি, পাশাপাশি আর কি কর্মসূচি রয়েছে বীরভূমে তার? কি কর্মসূচি রয়েছে বলতে তিনি তার শুধুমাত্র তারাপীঠে তিনি সস্ত্রীক পুজো দিলেন, এটাই তার প্রধান এবং মূল কর্মসূচি ছিল। আমরা দেখলাম এদিন সকাল সকাল ভারতের উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় তিনি সস্ত্রীক তিনি তারাপীঠ মন্দিরে এলেন। তুমি জানো যে বীরভূমের তারাপীঠ শক্তিপীঠ হিসেবে পরিচিত এবং সারা বছর প্রচুর ভক্তদের কিন্তু সমাগম থাকে প্রতিনিয়ত। সেই তারাপীঠ মন্দিরেই তিনি কিন্তু সস্ত্রীক এসে পুজো করালেন এবং প্রথমে তিনি যখন বীরভূমে আসেন তখন দেখলাম বীরভূম জেলা প্রশাসনের পক্ষ থেকে বীরভূমের জেলা শাসক তাকে স্বাগত জানান এবং সেখান থেকে সরাসরি তিনি তারাপীঠ মন্দিরে চলে যান এবং তারাপীঠ মন্দিরে গিয়ে তিনি ফল, মিষ্টান্ন, শাড়ি, ফুল এই সামগ্রিক বিষয় নিয়ে কিন্তু তিনি পুজো করালেন এবং অবশ্যই এই সামগ্রিক বিষয় নিয়ে বলা যেতে পারে আমরা যিনি প্রধান সেবায় ছিলেন, যিনি মূল পুজো তিনি করালেন, তিনি বললেন যে তিনি দেশের দশের জন্য সকলের মঙ্গল কামনার জন্যই তিনি প্রার্থনা করলেন, পুজো করালেন এবং সম্ভাব্য এই প্রথম তিনি তারাপীঠ মন্দিরে এসে পুজো করালেন। নিঃসন্দেহে অত্যন্ত এটা গুরুত্বপূর্ণ বিষয় এবং অবশ্যই বলা যেতে পারে যে বিশেষ করে উপরাষ্ট্রপতি দেশের তার তারাপীঠ মন্দির সফরকে ঘিরে কড়া নিরাপত্তার একটা ছবি, কড়া নিরাপত্তার একটা চিত্র কিন্তু তারাপীঠ মন্দির ঘিরে উঠে এলো এবং অবশ্যই তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েছিলেন এবং তিনি বললেন, শুভেচ্ছা বিনিময় করলেন এবং তিনি এটাও পাশাপাশি জানালেন যে ভারতীয় সভ্যতা, সংস্কৃতি এবং সমাজ এই সামগ্রিককে রেখে এগিয়ে চলতে হবে। তিনি একটা শুভেচ্ছা বার্তাও কিন্তু দিলেন সংবাদ মাধ্যমকে, সেটা কিন্তু বলা যেতে পারে। ভাস্বতী, ধন্যবাদ জানাবো। মনা বীরবংশী ছিলেন আমাদের প্রতিনিধি ফোন লাইনে। যে খবরে নজর রাখবো, নির্বাচন কমিশনকে বদনামের প্রতিবাদে নির্বাচন কমিশনকে চিঠি বিরোধী দলনেতার। নির্বাচন কমিশনকে বদনামের প্রতিবাদে নির্বাচন কমিশনকে চিঠি বিরোধী দলনেতার। সঠিক পদক্ষেপ নেওয়ার আর্জি শুভেন্দু অধিকারীর। বৃহস্পতিবার ভুয়ো ভোটার ইস্যুতে কমিশনকে আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। প্রতিবাদে নির্বাচন কমিশনকে চিঠি দিলেন শুভেন্দু অধিকারী। নির্বাচন কমিশনকে চিঠি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং গতকালই আমরা দেখেছিলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুয়ো ভোটারের যে অভিযোগ সামনে এনেছিলেন, তারপরে নির্বাচন কমিশনকে বদনামের প্রতিবাদে চিঠি দেওয়া হয়েছে শুভেন্দু অধিকারীর তরফে। বিরোধী দলনেতার সঠিক পদক্ষেপ নেওয়ার আর্জি জানিয়েছেন শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবারই ভুয়ো ভোটার ইস্যুতে কমিশনকে তোপ দাগেন মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশনের ভাবমূর্তি নষ্ট হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের যে মন্তব্য, তৃণমূলের মেগা সমাবেশ থেকে নেতাজি ইন্ডোরে যে মন্তব্য তিনি করেছিলেন এবং সেই জায়গা থেকেই মূলত শুভেন্দু অধিকারীর এই চিঠি বলেই জানা গিয়েছে। শুক্রবার মার্কিন সফরে যাচ্ছেন ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি। স্বাক্ষরিত হবে ইউক্রেনের খনিজ মার্কিন দেশকে দেওয়ার চুক্তি। সূত্র, ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন জেলেনস্কি, এমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। জেলেনস্কিকে যুদ্ধের জন্য দায়ী করেছেন ট্রাম্প প্রশাসন। শুক্রবার মার্কিন সফরে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। স্বাক্ষরিত হবে ইউক্রেনের খনিজ মার্কিন দেশকে দেওয়ার চুক্তি, এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে। ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছেন জেলেনস্কি। ইউক্রেন প্রেসিডেন্ট জেলেনস্কি শুক্রবার মার্কিন সফরে যাচ্ছেন। স্বাক্ষরিত হবে ইউক্রেনের খনিজ মার্কিন দেশকে দেওয়ার চুক্তি। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস দা, কি জানা যাচ্ছে এ বিষয়ে? দেখো, আমরা কলকাতা টিভিতে আগেই খবর করেছিলাম যে জেলেনস্কির শুক্রবার মার্কিন সফরে যাওয়ার কথা, সেই সফরটা হচ্ছে বলেই খবর পাওয়া যাচ্ছে। জেলেনস্কি মার্কিন দেশে পা দেওয়ার অর্থ হচ্ছে যে আগে সব যে বড় বড় কথা জেলেনস্কি বলেছিলেন সেই সব কথা শেষ হয়ে গেছে
এখন ট্রাম্পের যেমন নির্দেশ সেইভাবে জেলেনস্কিকে চলতে হবে, এই জিনিসটা স্পষ্ট হয়ে যাওয়া। ট্রাম্প কি বলছেন? ট্রাম্প বলছেন যে আমরা লক্ষ কোটি ডলার আমরা ইউক্রেনকে সামরিক সাহায্য এবং ডলার হিসেবেও দিয়েছি, কিন্তু আমরা তার বিনিময়ে কিছুই পাইনি। ঋণ হিসেবে দেওয়া হয়েছে যে টাকা, সেই টাকা ফেরত দিতে হবে। কিন্তু ইউক্রেনের যে আর্থিক অবস্থা তাকে দেউলিয়া বললেও বেশি বলা হয়, তার থেকেও খারাপ। সুতরাং ইউক্রেনের এই বিপুল ঋণ কি করে ইউক্রেন শোধ করবে? শোধ করার কোনো রাস্তা নেই। যদি ফ্রান্স, জার্মানি এরা বলতো যে হ্যাঁ আমরা একটু বড়লোক দেশ আছি, আমরা ইউক্রেনের হয়ে টাকা পয়সা শোধ করে দেবো ট্রাম্পকে, তাহলে একটা তবু রাস্তা বেরোতে পারতো। কিন্তু দেখা যাচ্ছে যে মুখে অনেক, যেটাকে বলে লিপ সার্ভিস, মুখে অনেক মারিতম জগৎ হলেও ফ্রান্স, জার্মানি, ইটালির মতো বড় ইউরোপীয় দেশগুলো ট্রাম্পকে টাকা পয়সা মিটিয়ে দেওয়ার ব্যাপারে কিছুই বলছে না, নিঃশব্দ রয়েছে। সেই দিক থেকে তাহলে ট্রাম্পের রাস্তাটা কি? ট্রাম্পের রাস্তাটা হচ্ছে ইউক্রেনে এমন কিছু খনিজ পাওয়া যায় যেটাকে বলে রেয়ার আর্থ মেটেরিয়াল বা বিরল ধাতু এবং বিরল খনিজ, যেটা খুব কম আছে পৃথিবীতে, তার বেশ কিছুটা ইউক্রেনে পাওয়া যায়। প্রসঙ্গক্রমে এই ধরনের ধাতু যেমন লিথিয়াম, ইউরেনিয়াম ইত্যাদি ধাতু এবং এই ধরনের আরো কয়েকটি ধাতু মার্কিন দেশে কম, চীনে বেশি পাওয়া যায়, কিন্তু মার্কিন দেশে কম পাওয়া যায়। এই দিক থেকে চীন কিন্তু খানিকটা দৌড়ে এগিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে। ট্রাম্প বলছেন ইউক্রেনে ওই যে রেয়ার আর্থ মেটেরিয়াল, সব বিরল ধাতু এবং খনিজ রয়েছে, সেগুলো আমেরিকাকে দিয়ে দিতে হবে। সেই খনিজের দামেই ইউক্রেনের ঋণ মিটবে। সম্ভবত এই চুক্তিতে স্বাক্ষর করতে চলেছেন জেলেনস্কি। আগে করবেন না বললেও এখন হয়তো করবেন, এবং রাশিয়ার সাথে হাত মিলিয়ে ইউক্রেনের যুদ্ধকে বন্ধ করার দিকেই ট্রাম্প চলেছেন বলেই মনে করছে অভিজ্ঞ মহল। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে। বাংলার বাড়ি প্রকল্পে কাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ, পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে ধরা পড়ল উদ্বেগ। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত 21টি জেলায় 2,80,000 বাড়ির নির্মাণ শুরু। এই প্রকল্পের কাজে জেলাগুলিকে গতি আনার নির্দেশ। বাংলার বাড়ি প্রকল্পে কাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ, পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে উদ্বেগ ধরা পড়ল। কাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ, বাংলার বাড়ি প্রকল্পে কাজের অগ্রগতি নিয়ে উদ্বেগ, পঞ্চায়েত দপ্তরের রিপোর্টে ধরা পড়ল উদ্বেগ। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন আমাদের সঙ্গে ফোন লাইনে। দীপ্তিমান, এ বিষয়ে কি জানা যাচ্ছে? একেবারেই দেখো, যে রিপোর্ট আজকে জমা পড়েছে সেই রিপোর্টে কিন্তু স্পষ্টতই উদ্বেগ প্রকাশ করা হয়েছে। মূলত কয়েকটি বিষয়, টাকা দেওয়ার 2 মাস কেটে যাওয়ার পরও মাত্র 25শে ফেব্রুয়ারি পর্যন্ত মাত্র 3,13,000 লোকের বাড়ি কিন্তু এখনো পর্যন্ত ভিজিট করতে পেরেছে, এবং সেটি করার পরও তারা এখনো পুরোপুরি কাজ কেন ঠিকভাবে ভিজিট করা হয়নি সেই দিকেই কিন্তু নজর দিতে বলেছে। ইতিমধ্যে প্রত্যেকটি জেলাকে কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে যাতে 3 মাস। ধন্যবাদ জানাবো দীপ্তিমান ভট্টাচার্য আমাদের বিশেষ প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। 25শে ফেব্রুয়ারি পর্যন্ত 21টি জেলায় 2,80,000 বাড়ির নির্মাণ শুরু। এই প্রকল্পের কাজে জেলাগুলিকে গতি আনার নির্দেশ। আরো এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি রাত দিন 7 দিন।